দর্শক, আমি জান্নাতুল নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহান মির্জা পড়ছে এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। ডক্টর আসিফ শাহান, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? ভালো, অনেক ভালো, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর আসিফ শাহান, আমি নির্বাচনের পরপর আপনার ফেসবুকে একটা লেখা পড়ছিলাম, 17 ফেব্রুয়ারি মোস্ট প্রবাবলি। আপনি লিখেছেন, জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য, So if you had any hope or expectation that politics has changed, get rid of that. Nothing has changed, nothing. পরেরটা আর পড়লাম না। এরপরে আমি 2 মাস পরে দেখলাম যে আপনি বিএনপিকে কশাস করছেন এবং বলছেন যে বিএনপি স্ট্রং গভর্নমেন্ট কি এই বিষয়টা বুঝতে ব্যর্থ হয়েছে। এবং লেখাটা শেষ করলেন এভাবে, উই আর ইন এ হামটি ডামটি ওয়ার্ল্ড, আফটার এ লং এফোর্ট হামটি ডামটি ফাইনালি sat on a wall. But the possibility of a fall is quite real. And if we fail this time, all the king's horses and all the king's men could not put Humpty together again. তো সরকারের, যদিও সে সময় বলেছেন যে 2 মাস একটি সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় নয়, এই সরকারের এই 5 মাসের কর্মকাণ্ড আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আর অন দ্য রাইট ট্র্যাক? ধন্যবাদ। আমি এই সরকারের কার্যক্রমটাকে, মানে আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি এই সরকারের অর্থনৈতিক পরিকল্পনা দেখেন, আমি অর্থনীতিবিদ নই বা অর্থনীতি বিশেষজ্ঞ নই, বাট তারপর আমার কাছে মনে হয় দে হ্যাভ আ ভিশন। সেটার ইমপ্লিমেন্টেশনে যে তাদের সমস্যা থাকতে পারে বা হচ্ছে গিয়ে সেইটার ইকোনমিক লজিকের জায়গায় হচ্ছে গিয়ে তার প্রবলেম থাকতে পারে। কিন্তু ধরেন একটা সোশ্যাল সেফটি নেট বা সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটাকে ডিজাইন করবার ক্ষেত্রে ফ্যামিলি কার্ডকে তারা যেভাবে ডিজাইন করছেন এবং এই সংক্রান্ত তাদের একটা ওয়েলফেয়ার ইকোনমিক প্ল্যান তাদের আছে। সো সেইটাকে আমি সাধুবাদ জানাই, সেটাকে আমি হচ্ছে গিয়ে দরকারি মনে করি। এবং হচ্ছে গিয়ে একই সাথে অনেকগুলো জায়গায় সরকার যে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে তা না, কিন্তু আমি যেটা বললাম যে তাদের একটা ভিশন আছে যে ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট, ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, এই জায়গাগুলো নিয়ে কাজ করবার জন্য সরকারের ইচ্ছাও আছে এবং সরকারের এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে একটা ভিশন আছে। সেই অনুযায়ী প্ল্যান ডেভেলপ হচ্ছে কিনা, সেখানে কোথায় ভুল হচ্ছে সেটা একটা অন্য আলাপ। আনফর্চুনেটলি এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক গ্রোথের যেই ব্যাপারটা, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার যে ধরনের পলিটিক্যাল বা রাজনৈতিক ফাউন্ডেশন দরকার, আনফর্চুনেটলি আমার কাছে মনে হচ্ছে যে, আমার তখনও মনে হয়েছে, সেটা আপনি প্রথম যে কথাটা বললেন আমি সেই সময় এটাকে আইডেন্টিফাই করেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে এইখানে সরকার একটা বড় ধরনের ব্যর্থতা আছে, বড় ধরনের দুর্বলতা আছে। দুর্বলতাটা কোথায়? আমি কেন বলেছিলাম যে নাথিং হ্যাজ চেঞ্জ, এটা স্পেসিফিক্যালি 17 ফেব্রুয়ারি বলার একটা কারণ হচ্ছে, আপনি যদি মনে থাকে সেই দিন হচ্ছে শপথ নেবার ব্যাপারটা ছিল এবং বিএনপি সেদিন ডিসিশন নিলে হচ্ছে গিয়ে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শপথ তারা নেবেন না। তার মানেটা হচ্ছে যে রেফারেন্ডামের যে রায়টা ছিল সেটাকে অগ্রাহ্য করার একটা প্রচেষ্টা শুরু হলো। তার চেয়েও যেটা আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক তৈরি করবার জন্য যে ইনস্টিটিউশনাল চেকস অ্যান্ড ব্যালেন্স যেটা দরকার, সেইটার প্রতি হচ্ছে গিয়ে বিএনপির একটা, আমি সরাসরি সেটাকে ইগনোর করার একটা টেন্ডেন্সি দেখলাম। এবং সেইটা আপনি যে বললেন যে তার পরের 5 মাস, তার পরের 5 মাসেও সেই টেন্ডেন্সি আপনি যদি দেখেন, যেই অর্ডিন্যান্সগুলো আপনি সংখ্যার বিচারে আপনার মনে হবে যে 133টার মধ্যে 98টা, শতকরা হিসাবে তো অনেক, কিন্তু আপনি যদি দেখেন যে জবাবদিহিতা নিশ্চিত করার যে অর্ডিন্যান্সগুলো, আপনি বিচার বিভাগের ক্ষেত্রে দেখেন, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কাউন্সিলের ক্ষেত্রে দেখেন, আপনি হচ্ছে গিয়ে সেপারেট একটা সেক্রেটারিয়েট তৈরি করবার ক্ষেত্রে দেখেন, দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে দেখেন, মানবাধিকার কমিশনের ক্ষেত্রে দেখেন, গুম কমিশনের ক্ষেত্রে দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি বেসিক্যালি হচ্ছে গিয়ে এই যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা দরকার, সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা বিএনপি তৈরি করতে রাজি না। এবং সেখানেই তাদের সেই যে একটা, আমার সরকারকে হতে হবে হচ্ছে গিয়ে একটা শক্তিশালী সরকার। কিন্তু শক্তিশালী সরকার যদি জবাবদিহিতা থেকে মুক্ত হয়, আনঅ্যাকাউন্টেবল হয়, তাহলে সে যে ইকোনমিক গ্রোথের প্রমিস করছে, যে ভিশনটা সে ডিজাইন করছে, সেটা কিন্তু টিকে থাকে না। আপনি দেখুন যে ধরা যাক আপনি এই ফ্যামিলি কার্ড করলেন, আপনি ধরা যাক হচ্ছে গিয়ে অনেকগুলো ইকোনমিক প্ল্যান নিলেন, একটা প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে করাপশন হওয়া, মানুষের অধিকার বঞ্চিত হওয়া খুব স্বাভাবিক একটা ঘটনা, এটা ঘটবে, এটাকে আপনি কখনোই ঠেকাতে পারবেন না। আপনি মানে সকল ফেরেস্তা এনে বসিয়ে দিয়েছেন সরকারে, সেটা সম্ভব না। এখন এই ধরনের ঘটনাগুলো যখন ঘটবে, সেটাকে আটকানোর উপায়টা কি? আমি কি প্রধানমন্ত্রী অসম্ভব ভালো লোক সেটার উপরে নির্ভর করব? তাহলে সেটা তো জামাত ইসলামের স্ট্র্যাটেজি। সৎলোকের শাসন, যে আপনি সৎলোককে বসিয়েছেন, তাহলে আমরা তার উপরে নির্ভর করি। সেইভাবে তো রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলতে হলে আপনাকে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো তৈরি করতে হবে। তাহলে যদি এখানে দুর্নীতি হয়, যদি ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো হিউম্যান রাইটস ভায়োলেট করতে যায়, তাহলে এখানে তো কিছু প্রতিষ্ঠান লাগবে।
এবং আমি যেটা বললাম যে আপনি ইকোনমিক এই গ্রোথ, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, আওয়ামী লীগের আপনি যদি শাসনামল দেখেন, একটা বড় সময় পর্যন্ত আওয়ামী লীগের আর্গুমেন্টটা তো ছিল এইটাই যে গণতন্ত্র দরকার নেই, আমি তোমাকে উন্নয়ন ডেলিভার করছি। সো আপনি গ্রোথ ডেলিভার করবেন, কিন্তু গ্রোথ ডেলিভার করতে গিয়ে যদি পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো শক্তিশালী না হয়, তাহলে এই যে বিপদটা, সেই বিপদটা ঘটাটা খুব স্বাভাবিক। এবং যেটা আমি বললাম যে আপনার দুদক নেই, দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে না, আপনার হিউম্যান রাইটস কমিশন ঠিকঠাক মতো কাজ করতে পারবে না, জুডিশিয়ারির স্বাধীনতার ক্ষেত্রে আপনি হস্তক্ষেপ করার একটা পসিবিলিটি থেকে যাচ্ছে। এই সম্ভাবনা যখন থাকছে, তখন আপনার ইকোনমিক ভিশনগুলো থাকলেও সেটাকে সাপোর্ট করার জন্য যে পলিটিক্যাল ফাউন্ডেশনটা তৈরি করবার দরকার, সেইটা বিএনপি তৈরি করতে রাজি হচ্ছে না, কারণ তারা মনে করে এতে সরকার ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। কিন্তু যেটা আমি বলেছিলাম, একটা শক্ত সরকার মানে জবাবদিহিতা মুক্ত সরকার না, তাকে জবাবদিহিতার একটা কাঠামোর মধ্যে, একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। যেটা 5 মাসে যদি বলেন, আমি এই টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি, এবং এইটা আমার কাছে যে খুব সুখকর কোনো সিগন্যাল দিচ্ছে তা না, এক ধরনের ডেজাভু হচ্ছে, যেটা 91-এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়ায়নি, আমরা আবারও সেই দিকে যাচ্ছি কিনা সেই সংখ্যাটা চলে আসছে। প্রফেসর শাহান, আপনি যেটা বলছিলেন যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, অথচ সেই দলটি আমরা দেখেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিল, এবং বিএনপির যে 31 দফা, তার 13 দফায় তারা বলেছে যে গুম, বিচার বহির্ভূত খুন হত্যাকাণ্ডের অবসান ঘটাবে। 9ম দফায় আছে মাস্টার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগ করবে। এরকম, এবং যেই আপনি অধ্যাদেশগুলো বলছেন যেগুলো বিএনপি বাস্তবায়ন করছে না, সংশোধন করতে যাচ্ছে অথবা বাতিল করে দিয়েছে, প্রত্যেকটাই তাদের সংবিধান, তাদের 31 দফার সাথে কোনো না কোনোভাবে করেসপন্ড করে। আপনার কি মনে হয় যে বিএনপি ক্ষমতায় এসে তাদের যে প্রতিশ্রুতি তার সাথেই দ্বিচারিতা করছে বা স্ববিরোধী আচরণ করছে? এইটা আমার আস্তে আস্তে সেই সন্দেহটা হচ্ছে। কেন হচ্ছে আমি বলি, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা, আমি সেটাকে উদাহরণ হিসেবে দেখাই। যদি দেখেন, সেটাকে তো বিএনপি বাতিল করার সময় বলেছিল তারা নতুনভাবে করবে, এবং এই যে অধ্যাদেশ, সেটা তো অনেক সমস্যা ছিল, তারা এমন একটা অধ্যাদেশ নিয়ে আসবে, এমন একটা আইন নিয়ে আসবে, সেটা হচ্ছে গিয়ে এই ধরনের সমস্যা থেকে মুক্ত। আনফর্চুনেটলি যে ড্রাফট যেই আইনটা তারা তৈরি করেছেন, বিল যেটা তৈরি করেছেন, সেখানে যদি দেখেন, সেখানে দুইটা ব্যাপার। এক, হিউম্যান রাইটস কমিশনের যেই অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স তো ডিপেন্ড করে যে এখানকে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার যারা হবেন এবং মেম্বার যারা হবেন, তারা একটা নন পার্টিজান কিনা, তারা মানে পার্টিজান ইন্টারেস্টকে সার্ভ করেন কিনা, সেটা থেকে তাদেরকে মুক্ত রাখতে হবে। এবং সেটার জন্য তো একটা সার্চ কমিটি বলেন বা একটা হচ্ছে গিয়ে প্রক্রিয়া থাকতে হবে। এখন বিএনপি যে সার্চ কমিটিটা প্রপোজ করছে, সেখানে কিন্তু স্টিল সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকছে, এবং তারা মিলে হচ্ছে সিদ্ধান্তটা নিচ্ছেন। দ্বিতীয় যে ব্যাপারটা, যেই প্রভিশনটা নিয়ে স্পেসিফিক্যালি আপত্তি ছিল, যে যদি আপনি হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি বা সরকারের বিরুদ্ধে কোনো তদন্ত করতে চান, তাহলে সরকারের অনুমতি নিতে হবে। তাহলে তো এই প্রতিষ্ঠানের ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স বলে কিছু থাকে না। এখন এই যে আপনি একটা আইন হিসেবে চেঞ্জ করলেন, এবং আপনি যেটা বললেন যে এইটা কিন্তু বিএনপির 31 দফাকে ভায়োলেট করে। কেন? বিএনপি 31 দফায় একটা স্পষ্ট দফা আছে, আমার ঠিক মনে নেই, খুব সম্ভবত 8 বা 9, সেখানে তারা বলেছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের ক্ষেত্রে তারা একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি করবে, সেখানের মাধ্যমে হচ্ছে গিয়ে তারা একটা হিয়ারিং করবে, যে হিয়ারিংয়ে ভেটিং হবে। আমার এই আইডিয়াটা খুব পছন্দের একটা আইডিয়া, কারণ নর্মালি সার্চ কমিটির থেকেও এটাকে আমি পছন্দ করি। কেন পছন্দ করি আমি বলি, সার্চ কমিটিটা না, ধরেন হচ্ছে কি আপনি এখানে বিরোধী দলের নিলেন, সরকারি দলের নিলেন, তারা একটা ঘরে বসে আলাপ আলোচনা করে, তাদের মধ্যে কি আলাপ আলোচনা হলো না হলো, কিসের বেসিসে তারা এসে করলেন, আমরা জানতে পারলাম না। কিন্তু ধরুন প্রধানমন্ত্রী একটা নাম প্রপোজ করলেন, এখন যদি একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটির সামনে একটা হিয়ারিং হয়, সেই হিয়ারিংয়ে বিরোধী দলের যারা নেতা আছেন বা যারা এমপি আছেন, আমি তো ধরে নিতে পারি তারা একটা প্রস্তুতি নিয়ে আসবেন যে এই লোকটা এই কাজের জন্য এই কারণে যোগ্য না, তার অতীত ইতিহাসগুলো দেখা হবে, তিনি কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করেছেন কিনা সেটা দেখা হবে, আমরা সরাসরি দেখতে পারবো যে তাকে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে, তাকে কি ধরনের উত্তর তিনি দিচ্ছেন, এবং তিনি আসলে এই পোস্টের যোগ্য কিনা। আমার একটা অংশগ্রহণের একটা অপরচুনিটি তৈরি হবে। সার্চ কমিটির একটা ঘরের আলোচনায় সেই অপরচুনিটিটা থাকে না। বিএনপি যদি এই প্রক্রিয়াটাও অনুসরণ করত, বিএনপি যদি এই অল পার্টি পার্লামেন্টারি কমিটি হিয়ারিং ভেটিং, কারণ এটাতে যেটা হয় যে আপনি যদি একজন লোককে, ধরা যাক প্রধানমন্ত্রী সিলেক্ট করেছেন, এখন তার রেকর্ড খুঁড়তে যে এমন কিছু বের হলো
যে তিনি আসলে বোঝাই যাচ্ছে এই কাজের জন্য যোগ্য না, কারণ সেটা কিন্তু প্রধানমন্ত্রীর জন্য একটা এম্বারাসিং সিচুয়েশন। আইদার তাকে উইথড্র করতে হবে, সেটাও এম্বারাসিং, অথবা তাকে ওনাকে নিয়ে পুশ করতে হবে, যেটা যদি ইলেকশন হয় ভোটের রাজনীতিতে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে। সো এইটা একটা ডিটারেন্ট হিসেবে কাজ করতে পারে। প্রধানমন্ত্রী যখন কাউকে নিয়োগ মানে কারোর নাম সাজেস্ট করবেন, উনি এইটা চিন্তা করবেন যে এই লোকটাকে আমি বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা ওয়েটিংয়ের মধ্যে ফেলে দিচ্ছি, এবং যেই লোকটার নাম উনি সাজেস্ট করছেন উনিও চিন্তা করবেন যে আমার অতীতের সকল রেকর্ড এখন হচ্ছে গিয়ে পাবলিকের সামনে চলে আসবে। সো এইটাও যদি আমরা করতে পারতাম, আনফর্চুনেটলি আমি এখন পর্যন্ত বিএনপিকে আপনি যেটা বললেন সেই কাজগুলো আমি করতে দেখছি না, এবং এইটাই হচ্ছে আমার জন্য মানে যেটা আমি বললাম, আমি লিবারাল ডেমোক্রেটিক যে ফ্রেমওয়ার্ক, চেক অ্যান্ড ব্যালেন্স, ইনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্স, এবং ডেমোক্রেসি শুধুমাত্র নির্বাচন না, নির্বাচন হচ্ছে আপনাকে গণতন্ত্রের দিকে যাত্রাটা শুরু করে, কিন্তু ডেমোক্রেটিক একটা সিস্টেম যদি আপনি ডিজাইন করতে না পারেন, আপনি যদি এই চেক অ্যান্ড ব্যালেন্স না পারেন, আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে কম্প্রোমাইজড একটা সিচুয়েশনে পৌঁছাবে এরকম একটা জায়গা যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে সেই গণতন্ত্র কোথাও সুসংহত হতে পারে না। সো আনফর্চুনেটলি আমি সেই ভয়টা পাচ্ছি, এবং যেটা আপনি বলছেন যে অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বিএনপি আইদার ভুলে গেছে অথবা ইগনোর করার একটা টেন্ডেন্সি আছে, সেটা থেকে আমার মনে হয় বিএনপির ভুগতে হতে পারে যদি বিএনপি এটা কন্টিনিউ করে। প্রফেসর শাহান, আমি রিসেন্টলি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে শুনলাম, তিনি বলছেন যে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। একদিকে তিনি যখন এই কথা বলছেন, আরেকদিকে সংসদে তার দলের আচরণে বৈপরীত্য দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় যে এসব কথাবার্তা ওই আগে যেমন আমরা বিভিন্ন অন্তঃসার শূন্য কথাবার্তা বলতাম, মানুষজন শুনতো, শেষ পর্যন্ত রেজাল্ট আসতো না, ওই রকম কিছুই হচ্ছে? দেখুন, আমার কাছে মনে হয় এটা হচ্ছে বিএনপি আসলে জুলাই চার্টার বলতে কি বোঝে এক্স্যাক্টলি। বিএনপির ডেফিনেশনটা ইজ ডিফারেন্ট দ্যান দ্য ডেফিনেশন অফ আস, আমাদের অনেকের থেকে। বিএনপি জুলাই চার্টার বলতে তারা অক্টোবরে যে জুলাই চার্টারটা সাইন করেছে, যেটাতে নোট অফ ডিসেন্ট ছিল, তারা সেই নোট অফ ডিসেন্ট সহ জুলাই চার্টারটাকেই বোঝে। আনফর্চুনেটলি বিএনপির ডিসকাশনে রেফারেন্ডাম এবং রেফারেন্ডামে যে 4টা প্রশ্ন ছিল সেইটার ভিত্তিতে যে জুলাই চার্টার, সেইটাকে হচ্ছে গিয়ে তারা ঠিকঠাক মতো সেভাবে তারা জুলাই চার্টারকে হচ্ছে গিয়ে ডিফাইন করছেন না। সো যখন প্রধানমন্ত্রী বলেন যে জুলাই চার্টারকে তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, তখন আপনার একটা আশা থাকে এটা হচ্ছে গিয়ে বিএনপির জুলাই চার্টার ভার্সন। কিন্তু এইখানে আবার ঝামেলা আছে। বিএনপির সেই জুলাই চার্টারের ভার্সনে তো একটা কি বলে জুডিশিয়ারির ক্ষেত্রে, বিচার বিভাগের ক্ষেত্রে সেক্রেটারিয়েটের, ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের, বিচার বিভাগের অধীনে সেক্রেটারিয়েটের কথা ছিল। তা বিএনপি কি সেটা অক্ষরে অক্ষরে পালন করবে কি করবে না, এইটা তো আমাদের জানা দরকার। বিএনপির সেই যেই জুলাই চার্টার, সেখানে তো হচ্ছে গিয়ে জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেম, সেটার ব্যাপারে তো হচ্ছে গিয়ে বিএনপির ঐকমত্য ছিল, নোট অফ ডিসেন্ট ছিল না। বিএনপি কি সেটা অক্ষরে অক্ষরে পালন করবে না করবে না, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু হচ্ছে গিয়ে আমরা এখনো পাচ্ছি না। বিএনপি যদি ওই জায়গাগুলো থেকেও সরে আসে, আচ্ছা, তাহলে আপনি যেটা বললেন যে তাহলে পুরো জিনিসটাই হচ্ছে রেটরিক, জনগণকে একরকম বলা, এবং বিএনপির এগেনস্টে সেই সন্দেহের তীরটা কিন্তু উঠছে। কারণ বিএনপির একজন নেতা সংসদে সরাসরি বলেছেন যে আমরা গণভোটে হ্যাঁ বলেছি কারণ আমরা ইলেকশন তাড়াতাড়ি চাচ্ছিলাম। এই ধরনের বক্তব্য কিন্তু সন্দেহকে আরও ঘনীভূত করে। এই যে এত সংস্কার নিয়ে এখন কথা হচ্ছে, বিরোধী দল ওয়াকআউটও করছে, তো এই সংস্কার প্রক্রিয়া 1 বছরের মাথায় আমি প্রথম আলোতে আপনার একটা ইন্টারভিউ পড়ছিলাম, যেখানে আপনি বলছিলেন যে পুরো প্রক্রিয়াটি এলিট পরিচালিত সংস্কার প্রচেষ্টা, এবং আপনার অভিযোগ ছিল যে সাধারণ জনগণ সেখানে আসতে পারলো না। আপনার কি মনে হয় যে এই যে আমরা এত সংস্কারের স্বপ্ন দেখলাম, এই স্বপ্নগুলি অন্তর্বর্তী সরকার এতটাই প্রক্রিয়া জটিল করে ফেললো, কঠিন করে ফেললো, যে সাধারণ মানুষ বুঝতেই পারলো না যে কি নিয়ে কথা হচ্ছে, এবং এই দায়টা আসলে অন্তর্বর্তী সরকারের ঘাড়েই যায়? আমি অন্তর্বর্তীকালীন সরকারের দায় অবশ্যই আছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু একই সাথে আমি মনে করি যে এখানে রাজনৈতিক দল যারা আছেন, নাগরিক সমাজে আমাদের সবাইকেই দায়টা নিতে হবে। কেন আমি এই কথাটা বলছি? আগে অন্তর্বর্তীকালীন সরকারের দায়ের কথা আসে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়ের ক্ষেত্রে আমার মনে হয় যে আরও একটু সময় পরে, এখনই শুরু হয়েছে, আমরা যখন অ্যাটলিস্ট একটা অনেস্ট অ্যানালাইসিসে যাব অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সে, এখনও পর্যন্ত দেখবেন যে এইটা অনেক বেশি পার্টিজান অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। হয় ইউনূস সরকারকে সবাই প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন, অথবা উনি বিদেশি শক্তিকে সার্ভ করেছেন, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। দুইটা এক্সট্রিম পজিশনে অনেস্ট অ্যাসেসমেন্ট আমরা পাচ্ছি না এখন পর্যন্ত। আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর ইউনূসের যে সরকার, তার সংস্কার ভাবনায় একটা সিরিয়াস প্রবলেম ছিল। আমি একটা উদাহরণ দিই যে ডক্টর ইউনূসকে যখন আপনি জিজ্ঞেস করেছেন এর আগে বিভিন্ন সময়ে বা যতদিন উনি ক্ষমতায় ছিলেন,
উনি সবসময় বলেছেন যে আমি ছোট সংস্কার বড় সংস্কার, ছোট সংস্কার করলে ডিসেম্বরের নির্বাচন, বড় সংস্কার করলে জুনে নির্বাচন, এরকম একটা ইনিশিয়াল বক্তব্য ছিল। আচ্ছা, এই ছোট সংস্কারটা কি জিনিস আর বড় সংস্কারটা কি জিনিস, উনি কি এটাকে কখনো ব্যাখ্যা করেছেন? আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কখনো পরিষ্কারভাবে বুঝেছি এতটুকু মিনিমাম আমাদের অ্যাচিভ করতে হবে, এইটুক হচ্ছে আমার ছোট সংস্কার, বড় সংস্কার হচ্ছে এই করতে হবে? আপনি একটা সংস্কার প্রক্রিয়াকে ড্রাইভ করছেন, আপনার আসলে কোনো ধরনের পরিষ্কার ধারণা নাই যে আমি আসলে কি ধরনের সংস্কার চাচ্ছি, এটা তো খুবই প্রবলেমেটিক। এবং আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকার এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা চাপের মাঝখানে পড়ে গেছে। বিএনপি অফকোর্স অবভিয়াসলি সংস্কারের বিশাল বিস্তার চাচ্ছিল না, এনসিপি বা জামাত অনেক কিছু এক্সপেক্ট করছিল। সো অন্তর্বর্তী সরকার তার নিজস্ব পজিশনিংটা ঠিক না করে যে এই পর্যন্ত আমার দরকার, এই ম্যান্ডেটটা কিন্তু তার আগস্টে, সেপ্টেম্বরে, অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে ছিল, আপনি 2024 সালে। তখন যদি খুব পরিষ্কার করে তারা এই আইডিয়াটা দিতেন যে এইটুকু হচ্ছে গিয়ে আমরা করতে চাই, তাহলে কিন্তু হতো। এইটা হচ্ছে তার ব্যর্থতা। দেখুন, এরপরে আপনি যখন হচ্ছে গিয়ে কমিশন গঠন করলেন, কমিশন গঠন করার পরে তখন কিন্তু ইনিশিয়ালি সিটিজেনের কিছু ওপিনিয়ন নেওয়া হয়েছে। আপনি 46,000 মানুষের একটা সার্ভেও করেছেন। এই সার্ভেগুলো নিয়ে আপনি এই সার্ভেটা করেছেন, এটা কি আপনার রেসপন্সিবিলিটি ছিল না এই সার্ভে রেজাল্টগুলোকে প্রচার করা, মানুষজন আসলে কি চাচ্ছে সেটা নিয়ে ডিটেলস জানানো? আপনারা কি একদম, আমি জানি যে এটা হয়েছে, এই রিপোর্টগুলো পাবলিশ হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এইটা নিয়ে কি কোনো ডিটেল ডিসকাশন হয়েছে যে মানুষজন আসলে এই চায় এইভাবে? সেটা তো হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এরপরে যেইটা হয়েছে, আপনি কনসেনসাস কমিশন যখন হয়েছে তখন তো এটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা নেগোসিয়েশনের জায়গায় চলে গেছে। এই পুরো জায়গাটায় সিটিজেনের তো কোনো অংশগ্রহণ ছিল না। আপনি যদি দেখেন কনসেনসাস কমিশনের যে আলোচনা এটা যে চলেছে, সেই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে নারীর অংশগ্রহণ, তাদের মধ্যে রিলিজিয়াস বা এথনিক মাইনরিটি এই কমিউনিটি থেকে অংশগ্রহণ, সেটা নিয়ে তো প্রশ্ন আছে। শুধু তাই না, এর বাইরে আমরা বেসিক্যালি এই যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এইটা নিয়ে কোনো আমি মানুষের কাছে পৌঁছাতে দেখেছি কিনা, আমি দেখিনি। আমার মনে আছে যে আমার একটা গবেষণার কাজে সাতক্ষীরায় আমি একজনের সাথে কথা বলছিলাম, আমি যখন উচ্চকক্ষার কথা বলছিলাম উনি আমাকে জিজ্ঞেস করলেন যে উচ্চকক্ষ মানে কি, এটা কি বর্তমান পার্লামেন্টের উপরে আরেকটা বিল্ডিং বসানো হবে? এই সামান্য জিনিসটা আমরা ক্ল্যারিফাই করতে পারিনি। এবং এই জায়গাটায় রাজনৈতিক দলগুলোর ভুল হয়েছে। বিএনপির এখানে ভুলের কিছু নেই, এইটাই বিএনপির স্ট্র্যাটেজি, বিএনপি এইটাই করতে চায়। এনসিপি যেই রাজনৈতিক দলটা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে হয়েছে, তার তো এটা রেসপন্সিবিলিটি ছিল এটা মানুষের কাছে যে পৌঁছানো এবং মানুষকে বোঝানো যে আমার রাজনৈতিক কাঠামো এই চেঞ্জগুলো দরকার, এবং এই চেঞ্জটা যদি হয় তাহলে আপনার কি উপকার হবে এটা তো বুঝাতে হবে। এনসিপি তো ক্ষমতা কাঠামোর কেন্দ্রে যাওয়ার জন্য বেশি ব্যস্ত ছিল। সেটা একটা ইস্যু হতে পারে, যেটা করেনি সে মানুষের কাছে যায়নি। আপনি জুলাই পদযাত্রা যেটা তারা করেছে সেটাও যদি দেখেন, সেটাও জেলা সদর, বড়জোর উপজেলা সদর পর্যন্ত, তার বাইরে হচ্ছে গিয়ে যাওয়া হয়নি। একটা মানুষ যদি জানতে চায় আচ্ছা এই যে আপনি স্বাধীন দুর্নীতি দমন কমিশন করবেন, এই যে আপনি উচ্চকক্ষে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হবে, তাতে আমার কি হবে, আমার জীবনে সেটার ইম্প্যাক্টটা কি, এইটা তো তাকে বুঝাতে হবে। এই দায়িত্বটা তো কেউ নেয়নি, নাগরিক সমাজও নেয়নি। সিভিল সোসাইটির যে গ্রুপগুলো ছিল তারা একটা পর্যায়ে এইটা নিয়ে হচ্ছে গিয়ে তারা খুবই কনসার্ন ছিল যে ক্ষমতা কোন দিকে যাচ্ছে, তারা এর মাধ্যমে হচ্ছে কোনো ইনস্ট্যাবিলিটিকে ইনভাইট করছেন কিনা এইটা নিয়ে তাদের শঙ্কা ছিল। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, তারা এই যে মানুষকে বোঝানো যে আমার রাষ্ট্র কাঠামোয় একটা বড় ধরনের পরিবর্তন দরকার, সেটা কি এবং সেটা আপনাকে কিভাবে এফেক্ট করবে, এই দায়িত্বটা এটা কেউ নেয়নি। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, এই যে আলোচনা যেটা হয়েছে সেটা একটা নেগোসিয়েশন, যে আউটকামটা এটাকে আপনি তারপরে সিটিজেনের কাছে পাঠিয়েছেন যে বাবারা তোমরা কি এটার সাথে একমত না দ্বিমত। মানুষজন শেষ পর্যন্ত একমত আছে, মানুষজন এটাকে ট্রান্সলেট করেছে তার নিজের আইডিয়া অনুযায়ী। সে চেঞ্জ ইজুকাল টু এইটা। কিন্তু এটার বিপদ যেটা হচ্ছে, আপনি যখন এটাকে ডিনাই করবেন তখন এই মানুষ যে অ্যাংরি হবে বা মানুষজন যে প্রেশার ক্রিয়েট করবে সরকারের উপরে, সেটার জন্য মানুষকে এটাকে ভালো মতো বুঝতে হবে, ওন করতে হবে যে এটা আমার প্রজেক্ট, সেই ওনারশিপটা আমরা তৈরি করতে পারি। সো এটার দায়ভার আমি যেটা বললাম যে এই তিনটা গ্রুপের সবাইকেই নিতে হবে। আপনি মাঝে মধ্যে একটু বিরক্ত হয়ে যান যখন নাগরিক সমাজ চুপ থাকে এবং বলেছেন যে এই বিষয়টা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে ডুবিয়েছে, ভবিষ্যতে হয়তো ডুবাবে। তো বাংলাদেশের বুদ্ধিজীবীদের নিয়ে অনেক লেখালেখি হয়েছে, আহমদ সফর লিখেছেন, প্রফেসর মাহবুবুল্লাহ লিখেছেন, তীব্র সমালোচনা করেছেন। আপনি এই যে ইন্টেলেকচুয়াল যে সমাজটা রয়েছে,
যে সমাজটাকে আমরা ধারণা করেছিলাম যে আওয়ামী লীগের সময়ের নিষ্ক্রিয়তা কাটিয়ে উঠে বা ওই সময়ের ভুল ত্রুটিটাকে স্বীকার করে নতুনভাবে নিজেদেরকে নিয়ে ভাববেন, সেই ভাবনাটাকে আপনি দেখেন এই পরিবর্তিত বাংলাদেশেও? আমি এখনো দেখি না, টু বি ভেরি অনেস্ট। এবং আমার কাছে যেটা মনে হয়, আমি নর্মালি যে ডানপন্থী বামপন্থী যেটা বলা হয়, যেটা মানে ধরেন বামপন্থী তো কমিউনিস্ট ওই অর্থে বলা হয়, আমি সেটার থেকে অন্যভাবে একটু চিন্তা করি। আমি লিবারেল কনজারভেটিভ এই স্পেকট্রামে চিন্তা করি। এবং সেই জায়গায় আনফর্চুনেটলি আমার কাছে মনে হয় যে আমাদের যে নাগরিক সমাজ বা বুদ্ধিজীবী, তাদের লিবারেলিজমে হিস্ট্রিক্যালি একটা বড় ধরনের সমস্যা আছে ঐতিহাসিকভাবে। আমি একটু জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করি। দেখেন, একটা সময় 47-এর পরে আমাদের যারা বুদ্ধিজীবী ছিলেন তাদের জন্য এটা একটা ঐতিহাসিক দায়িত্ব ছিল যে নিজেদের আইডেন্টিটিটা বিল্ড করা, যেটা বাঙালি সংস্কৃতি বা সংস্কৃতিকে ভিত্তি করে এটাকে তৈরি করা হয়েছে। এবং এটা একটা কারণ ছিল, এটা একটা কারণ ছিল বা উদ্দেশ্য ছিল যে পাকিস্তান থেকে আমরা কেন আলাদা, এই সেপারেট আইডেন্টিটিটা হচ্ছে গিয়ে আমাদের তৈরি করা। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, এইটা যেমন হচ্ছে আমার নিজস্ব আইডিয়া, আইডেন্টিটি, রাষ্ট্রভাবনার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা না একটা আনইনটেন্ডেড কনসিকুয়েন্স হচ্ছে। কনসিকুয়েন্সটা হচ্ছে এই আইডিয়াটা, এই যে ভিশনটা আমরা তৈরি করেছি, এটা একটু এক্সক্লুশনারি এই অর্থে যে এইটা ভাষাভিত্তিক, এটা সংস্কৃতি ভিত্তিক, এইটা অন্যান্য যে জাতিসত্তা একটা দেশের মধ্যে আছে সেইটাকে হচ্ছে গিয়ে আপনার ঠিকঠাক মতো অ্যাকনলেজ করতে পারে না। এবং অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, এইটা হচ্ছে অনেক বেশি প্রতিবাদী এক ধরনের লিবারেলিজম আমরা হচ্ছে গিয়ে এখানে পেয়েছি। এটা একটা বড় ধাক্কা, বড় পরীক্ষার মুখে পড়লো 72-এর পরে। আমাদের কনস্টিটিউশনে বাঙালি জাতীয়তাবাদ আসার পরে যখন হচ্ছে অন্য জাতিসত্তার মানুষজনের কি হবে এই প্রশ্নটা যখন আসলো, তখন আমাদের লিবারেলরা তাদের যেই উইকনেসটা ছিল সেটাকে তারা অ্যাড্রেস করলেন না। তারা এক্সক্লুশনারি যে লিবারালিজম সেটার মধ্যেই হচ্ছে গিয়ে তারা থেকে গেলেন। এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, লিবারাল ভ্যালু আমরা যেটাকে বলি, যে লিবারাল ভ্যালুটা ইন্ডিভিজুয়াল রাইটসের উপরে দাঁড়িয়ে আছে, সেই ইন্ডিভিজুয়াল রাইটসটাকে অ্যাকনলেজ করা, সেটাকে সম্মান করা, আনফর্চুনেটলি আমাদের অনেক বুদ্ধিজীবীর মধ্যে বা আমরা যাদেরকে প্রোগ্রেসিভ বলি তাদের মধ্যে এই ইন্ডিভিজুয়াল রাইটসকে অ্যাকনলেজ করা এবং তার প্রোটেকশনের জন্য কাজ করা, এই ধারণাটা গড়ে ওঠেনি। আপনি আওয়ামী লীগের সময়ে চিন্তা করুন, আওয়ামী লীগের সময়ে প্রোগ্রেসিভ অনেকেই আওয়ামী লীগের অনেক কর্মকাণ্ডের বিরুদ্ধে চোখ বন্ধ করেছিল, বিকজ তাদের মনে হয়েছিল যে এইটাই একমাত্র তাদের ভ্যালুজের সাথে হচ্ছে গিয়ে যায়। কিন্তু কোন লিবারাল ভ্যালু আপনাকে গুম করা, রাষ্ট্র যখন গুম করবে সেটার ব্যাপারে চুপ থাকতে এনকারেজ করে? কোনো লিবারাল ভ্যালু সেটাকে করে না। কোন লিবারাল ভ্যালু আপনি একজন ইন্ডিভিজুয়ালকে যে কোনো সময় হচ্ছে গিয়ে ধরে নিয়ে যাবেন উইদাউট এনি কোয়েশ্চেন, তার রাইটসগুলো যেগুলো আছে সেগুলোকে ডিনাই করবে রাষ্ট্র, সেটার ব্যাপারে আপনাকে চুপ থাকতে বলে? কোন লিবারাল ভ্যালু আসলে এই কথাটা বলে? কোনো লিবারাল ভ্যালু এটা বলে না। সো আমরা যাদেরকে লিবারাল হিসেবে আইডেন্টিফাই করি বা প্রোগ্রেসিভ হিসেবে আইডেন্টিফাই করি, তারা আসলে কতখানি লিবারালিজমের চর্চা করেছেন বা কতখানি লিবারাল ছিলেন, সেই প্রশ্নটা কিন্তু হচ্ছে গিয়ে চলে আসে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, এখন এসে এই যে তারা এই কাজটা করেননি, তার ফলটা কিন্তু এখন ভোগ করতে হচ্ছে। এখন এসে যখন তারা রাইটসের কথা বলছেন, সবাই তাদেরকে মনে করে দিচ্ছেন যে আপনি তো ওই সময় ছিলেন না। এই যে ঐতিহাসিক একটা পথ পরিক্রমে আমরা এখানে এসেছি, অ্যান্ড দেন আমাদের নিজেদের যে বোঝাপড়াটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে, অফকোর্স লিবারালিজমের যেমন একটা ইন্টেলেকচুয়াল বেসিস আছে, সেটা তো তার হিস্ট্রির মধ্য দিয়েও হচ্ছে গিয়ে যায়। তো আমাদের এইখানে লিবারালিজমের যে ডিসকোর্সটা, সেটাকে আমরা আসলে কিভাবে সাজাবো, এবং সেইখানে আসলে যে আমি যেমন মনে করি ইন্ডিভিজুয়াল রাইটস হচ্ছে স্যাক্রোসেন্ট, এটা সবার উপরে যাবে। সো এইটা নিয়ে এটার সাথে আরেকজন লিবারাল ডিসএগ্রি করতে পারেন, এবং সেইখানে হচ্ছে কি একটা সর্ট অফ ডিসকাশনের মাধ্যমে সোসাইটিতে একটা লিবারাল ভ্যালুর একটা এসে দাঁড়াতে পারে। সেই প্রচেষ্টা তো নেই। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, যেটা আমি বললাম যে এই প্রোগ্রেসিভ ধারণাটা এইখানে হচ্ছে গিয়ে অনেক বেশি উইকেন একটা জায়গায় হচ্ছে গিয়ে চলে আসছে, যার ফলটা আমরা ভোগ করছি। আমি রিসেন্টলি তো দেখলেন যে শেখ হাসিনা ফিরে আসবে কি আসবে না, এসব নিয়ে বেশ বড় রকমের আলোচনা হচ্ছে। গতকালই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেটি বলেছেন যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে, ভারত সেটা পরীক্ষা করে দেখছে। তো আমি রিসেন্টলি আপনি আওয়ামী লীগের ফিরে আশা নিয়ে বেশ লম্বা একটা অ্যানালিসিস করেছেন, যার একটা অংশে আপনি লিখেছেন যে আওয়ামী লীগস ডিনায়াল ইজ ইন্টারেস্টিংলি সামথিং দ্য পার্টি লার্ন ফ্রম জামাত ইসলাম। If Jamaat Islam can succeed without acknowledging its role during liberation war,
If the party can succeed without acknowledging the nation's achievement in 1971, why cannot আওয়ামী লীগ do the same? প্রশ্নটা রেখেছেন। আপনার কাছে কি মানে আওয়ামী লীগ এবং জামাতের বর্তমান চরিত্রগত কাঠামো একই রকম মনে হচ্ছে? দেখুন, আমি To some extent? আমি যেটা বলছিলাম যে স্ট্র্যাটেজিক্যালি এই মানে আওয়ামী লীগের যে দেখুন আওয়ামী লীগের আমি যেটা ওইখানেও লিখেছি যে আওয়ামী লীগের সামনে অপশন ছিল তো মোটা দাগে দুইটা, যদি আপনি ভাঙেন তাহলে তিনটা। একটা তো হচ্ছে গিয়ে তার যে রোল সেটাকে সে একটা অ্যানালাইসিস করে আইডেন্টিফাই দ্য পিপল হু আর অ্যাসোসিয়েটেড উইথ দ্যাম, তাদেরকে ডিজোন করে পার্টির একটা ইন্টারনাল রিফর্ম নিয়ে এসে পার্টির কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করে একটা পার্টিটাকে হচ্ছে গিয়ে আবারও একটা আলোচনায় রিলেভেন্সে নিয়ে আসা। এইটা হচ্ছে একটা রাস্তা। আওয়ামী লীগ তো সেটা নেয়নি। এখন আমি যেটা বলার চেষ্টা করেছি এটা কারণ হচ্ছে আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি আসলে কি, এইটা আমরা যত যাই বলি আওয়ামী লীগ ইজ নট অ্যান আইডিওলজি ড্রিভেন বা লিবারাল পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ নাই। এইটা হচ্ছে কি যারা এখনো মনে করেন তাদেরকে বুঝতে হবে। কখনো কি ছিল? দেখুন, এই পার্টিটা যখন গঠিত হয়েছে, সে যখন তার আইডেন্টিটিটা তৈরি করবার চেষ্টা করেছে, ওই সামাজিক বাস্তবতায় সে পুরোপুরি লেফট না হলেও মানে এগেইন লিবারাল কনজারভেটিভ স্পেকট্রাম সেন্টার অফ দ্য লেফট একটা পজিশনে আওয়ামী লীগ ছিল। তারপরে আস্তে আস্তে সেটা সেন্টার অফ দ্য লেফট পজিশন থেকে রাইটে সরেছে। কিন্তু আপনি যদি দেখেন আওয়ামী লীগের অবস্থান পরবর্তীতে, আপনি রাইটসের ব্যাপারে, অধিকারের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান, এটা কখনোই হচ্ছে গিয়ে আপনি স্টেটের এত ওভার পাওয়ারফুল রোল, এটা কোনো সেন্ট্রাল লেফট পজিশন হইতে পারে না। এটা সেন্ট্রাল লেফট পজিশন না। আপনি রিলিজিয়াসিটিকে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছে, এইটা কখনোই হচ্ছে গিয়ে কোনো সেন্ট্রাল লেফট বা কোনো সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টির ইস্যু হতে পারে না। আপনি আপনার দলের নেত্রী যখন হচ্ছে গিয়ে বলেন যে রাষ্ট্র কাঠামো পরিচালিত হবে হচ্ছে গিয়ে আপনার ধর্মীয় যে বিধান আছে সেই অনুসারে, সেটা তো কখনো কোনোভাবেই কোনো সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টির বক্তব্য হতে পারে না। আপনি যখন হচ্ছে হেফাজতে ইসলাম এবং অন্যদের সাথে আপনি যখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে আপনার ক্ষমতাকে সুসংহত করতে চান, সেটা তো কোনোভাবেই কোনো সেন্ট্রিস্ট বা কোনো সেন্ট্রিস্ট লিবারাল পলিটিক্যাল পার্টির পজিশন হতে পারে না। সো আওয়ামী লীগ সেই পলিটিক্যাল পার্টি ছিল না। সো আওয়ামী লীগ যে সরে এসে আওয়ামী লীগ এই জায়গাটায় এসেছে। এবং আওয়ামী লীগের যে কারণে এই কথাটা হচ্ছে, আওয়ামী লীগ একটা ডাইনেস্টি ডিপেন্ডেন্ট পার্টি। এই জায়গাটা আওয়ামী লীগ পরিণত হয়েছে 72 এর পর থেকে। এটা একটা ডাইনেস্টি। এই ডাইনেস্টি টিকে থাকার জন্য আপনার এমন একজনকে লাগবে, আপনার হচ্ছে কি সেই পরিবারের একজনকে লাগবে। সো তাকে সরিয়ে বা তিনি যাদের পছন্দ করেন তাদেরকে সরিয়ে রিফর্ম, এইটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আওয়ামী লীগ তার সেকেন্ড স্ট্র্যাটেজিতে গেছে, সেটা হচ্ছে ডিনায়ালের জন্য আপনি দেখবেন হচ্ছে গিয়ে জুলাইকে অস্বীকার করা, জুলাই যে একটা গভীর ষড়যন্ত্র ছিল, জুলাইয়ের পেছনে যে অন্য অনেকের রোল ছিল, এই সকল গল্প, এই সকল কনস্পিরেসি প্রডিউস করা, এইটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি। এবং এই ক্ষেত্রে তার লার্নিংটা হচ্ছে, আমি যেটা বলছি যে এই ক্ষেত্রে তার লার্নিংটা হচ্ছে জামাত ইসলামীর থেকে। যে জামাত ইসলামী যদি 71-কে হচ্ছে গিয়ে তারা তা ডিনাই করছে, এবং একই সাথে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ একটা ডিফিকাল্ট সিচুয়েশনে আছে। জামাত যখন একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ছিল, জামাত কী করেছে? জামাতের নেতৃবৃন্দ, জামাতের ছাত্র সংস্থার নেতৃবৃন্দ, তারা সবাই হচ্ছে আওয়ামী লীগের ভেতরে একটা হিডেন অবস্থায় ছিল। আওয়ামী লীগের জন্য সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এই কাজটা করতে পারবে না। কারণ এইখানে আবার আওয়ামী লীগের সাথে জামাতের একটা পার্থক্য আছে। আওয়ামী লীগ জামাতের মতো এরকম স্ট্রিক্ট ডিসিপ্লিন এনফোর্স করার মতো কোনো পলিটিক্যাল পার্টি না। আপনার যদি মনে থাকে 2018 সালের দিকে সে সময় একটা কথা উঠেছিল যে আওয়ামী লীগ 70-80টা আসন বিরোধী দলকে ছেড়ে দিবে। ছাড়তে পারেনি কেন? কারণ হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা মনে করেছেন যে আমি জিততেছি, আমি কেন ছাড়বো। সো এই যে ডিসিপ্লিন এনফোর্স করা, এইটা আওয়ামী লীগ যেরকম পলিটিক্যাল পার্টি, ডাইনেস্টি ওরিয়েন্টেড একটা ম্যাস মোবিলাইজেশন পার্টি, সে করতে পারবে না। এটা জামাত করতে পারে এবং জামাত করেছে, আমরা দেখেছি। এবং জামাত 16-17 বছর অপেক্ষা করে একটা একটা অপরচুনিটির অপেক্ষায় ছিল যে কোন অপরচুনিটিতে এই লোকগুলো বের হয়ে আসবে। এইটা আওয়ামী লীগের পক্ষে 16-17 বছর অপেক্ষা করা সম্ভব না। আওয়ামী লীগ তাহলে তার পার্টি মেনটেন করতে পারবে না। আওয়ামী লীগের উপায় হচ্ছে একদিকে এই ডিনায়ালটা তৈরি করা, আরেকদিকে হচ্ছে গিয়ে ক্যাওটিক একটা সিচুয়েশন তৈরি করা, যে ক্যাওটিক একটা সিচুয়েশনে জুলাইয়ের লেজিটিমেসি নিয়ে কোয়েশ্চেন আসবে, বিএনপির লেজিটিমেসি নিয়ে কোয়েশ্চেন আসবে, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট যারা এর আগে পর্যন্ত যারা হচ্ছে গিয়ে ইভেন লিবারাল ভ্যালুজের লোকজন যারা ছিলেন, তারা যাতে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হন। সো দিস ইজ এ স্ট্র্যাটেজিক পজিশন। এই স্ট্র্যাটেজিক পজিশনটার জন্য হচ্ছে গিয়ে আওয়ামী লীগ আমার ধারণা এই কাজগুলো হচ্ছে গিয়ে করে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি যে মিলের জায়গাটা হচ্ছে ওই জায়গাটাতে যে আমি কিভাবে এই মানে এই ন্যারেটিভটা হচ্ছে গিয়ে ডিনায়ালটাকে তৈরি করতে পারি। কিন্তু এই ন্যারেটিভ বিল্ড আপ
জামাত কতটুকু করতে পেরেছে আমি বলতে পারবো না, মানুষ তো তা বিশ্বাস করে না। মানে সাধারণ মানুষ জুলাই দেখেছে, সাধারণ মানুষ যারা আছে তারা ৭১-এ বিশ্বাস করে, এবং এই দুটো বাস্তবতা বাদ দিয়ে আওয়ামী লীগের কি শুধু এই ডিনায়ালে থেকে আদৌ কখনো বাংলাদেশের রাজনীতিতে লেজিটিমেট ভাবে ফিরে আসা সম্ভব? ডিনায়াল তো একমাত্র স্ট্র্যাটেজি না। আমি বললাম যে ডিনায়াল হ্যাজ টু বি কমপ্লিমেন্টেড বাই Other factors. ইনস্ট্যাবিলিটি একটা ক্রিয়েট করা দরকার হবে। কারণ দেখেন এগেইন ইনস্ট্যাবিলিটি হলে কি হবে? বিএনপির যেই প্রমিসগুলো আছে, এমপ্লয়মেন্টের কথা বলি, ইনভেস্টমেন্টের কথা বলি, ইকোনমিক গ্রোথের কথা বলি, ইনফ্লেশন কন্ট্রোলের কথা বলি, এগুলো যদি বাই এনি চান্স কাজ করতে না পারে, ম্যাসিভলি যদি ফেল করে, ম্যাসিভলি যদি হচ্ছে গিয়ে ফেল করে, সো সেই সময় যদি হচ্ছে গিয়ে পিপল স্টার্টেড টু থিঙ্ক ওকে আমরা তো আসলে আগেই ভালো ছিলাম, যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, তাহলে এই ন্যারেটিভটার সাথে যখন এই ডিনায়ালটা একসাথে হবে, একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করবে। পরিষ্কার একটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, আর আপনার আমার জন্য কিন্তু হচ্ছে গিয়ে ডিম ছোড়াছুড়ি না। আওয়ামী লীগ যখন হচ্ছে গিয়ে ডিম ছড়ে, এতে কিন্তু ধরেন হচ্ছে সব আমরা কিন্তু আচ্ছা ডিমটা তো জায়গা মতো লেগেছে, সো খুব ভালো একটা কাজ হয়েছে, উই ডোন্ট ফিল লাইক দ্যাট। ডিম ছোড়াটা হচ্ছে তার একদম লয়াল সাপোর্টারদের জন্য যে আমরা আছি, তারা অ্যাক্টিভ থাকলো আর কি। তারাও অ্যাক্টিভ থাকলো। আপনার হচ্ছে ইনস্টেবিলিটি হচ্ছে সাধারণ মানুষ যাতে হচ্ছে গিয়ে সাথে আসে। আর যেটা আমি বললাম যে এই ডিনায়ালটা এবং ডিনায়ালের কনস্পিরেসিটা তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে ওই সন্দেহটা ঢুকিয়ে দেওয়া যারা মনে করছেন যে এসেনশিয়ালি জুলাইয়ের পরে যে লিবারেল ডেমোক্রেটিক অর্ডার তৈরি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। এইখানে বেসিক্যালি হচ্ছে কি একটা চরম ডানপন্থার উত্থান হচ্ছে, এইটার সাথে তারা কনস্পিরেসিটাকে লিঙ্ক করার চেষ্টা করছেন। সো এটা একটা 3-pronged স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয় যেটা কাজ করছে। তো এমন একটা বাস্তবতায় শেখ হাসিনা যখন ঘোষণা দেন তিনি ডিসেম্বরে আসছেন বা আসবেন, তার নেতাকর্মী বা সিনিয়র নেতাদেরকে নিয়ে আত্মসমর্পণ করবেন, এই আলোচনার মানে এই তার অবস্থানকে আপনি কিভাবে দেখেন? এটা কি উনি বুঝে শুনে মনে হয় যে বলেছেন, নাকি বিষয়টা এমন রাজনীতির মাঠ গরম রাখতে হবে, আমি আলোচনায় থাকতে চাই, সেই কারণেই বলে থাকতে পারেন, বা কোনো সম্ভাবনা আদৌ দেখেন কিনা? এইটা আপনি যেটা বললেন যে রাজনীতির মাঠ গরম রাখা, আলোচনায় থাকা, সেটা একটা, বা সেটারও এগেইন একটা স্ট্র্যাটেজিক, আমার কাছে যেটা মনে হয় স্ট্র্যাটেজিক কারণ আছে। স্ট্র্যাটেজিক কারণটা হচ্ছে এইটাই যে আমি যদি ইনস্ট্যাবিলিটি তৈরি করতে চাই বা আমি যদি হচ্ছে গিয়ে একটা সিচুয়েশন তৈরি করতে চাই, তাহলে আমাকে তো মোবিলাইজ করতে হবে। আমি এখন আমার দলের নেতাকর্মী যারা দেশে আছেন বা হচ্ছে যারা, তাদেরকে আমি একটা তো ইনসেন্টিভ আমার দিতে হবে। আমরা যেটা পলিটিক্সে একটা বলি যে আপনি মোবিলাইজ করতে হলে আপনাকে কালেকটিভ অ্যাকশন প্রবলেম, আমরা এটাকে বলি যে কালেকটিভ অ্যাকশন প্রবলেমটাকে আপনার সলভ করতে হবে। কালেকটিভ অ্যাকশন প্রবলেমটা কি? যে ধরেন আমরা সবাই হচ্ছে আওয়ামী লীগের কর্মী, ধরেন এখন আমরা মাঠে নামবো, হ্যাঁ, এখন আমি চিন্তা করছি হচ্ছে কি আপনি নামলেই তো হয়, আমার নামার দরকারটা কি? আপনি একইভাবে চিন্তা করছেন যে আমি নামলেই তো হয়, আপনার নামার দরকারটা কি? আমরা কেউই নামছি না। তো আমাদেরকে যদি কোনো একটা ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে হচ্ছে কি আমরা নামবো। ইনসেন্টিভটা অনেক সময় মানি দিয়ে আসে, ইনসেন্টিভটা অনেক সময় এই ধরনের ইমোশনাল স্টেটমেন্ট যে আমি ফেরত আসছি বা আমি হচ্ছে গিয়ে আছি তোমার সাথে, আমি তোমাকে ছেড়ে যাইনি, সেই জায়গাগুলো থেকে হচ্ছে গিয়ে আসে। এবং এটা একই সাথে এটা তৈরি করে, যেমন ধরেন আমার আপনার যদি বা আওয়ামী লীগের যে কর্মীর কথা বলছি তার যদি মনে হয় যে আমি যদি রাস্তায় না নামি তাহলে বেসিক্যালি আমার বাঁচার কোনো উপায় নেই, যে এটাকে আমরা অনেক সময় বলি ডেভিল শিফট, যে আমি আসলে হারতে চাই না, এই লোকগুলোর কাছে আমি হারতে চাই না, এই ধরনের একটা প্রণোদনা তৈরি করলেও এই কালেকটিভ অ্যাকশন প্রবলেমটাকে সলভ করা যায়। সো এই জায়গায় এই ধরনের বক্তব্য, এইটা হচ্ছে গিয়ে ওই ইমোশনাল অ্যাপিলটাকে ইউজ করা, এটা হচ্ছে যারা আপনার মাঠের নেতাকর্মী যারা আছেন তাদেরকে বলা, তাদেরকে জানানো যে আমি আছি। আমার কাছে মনে হয় এই স্ট্র্যাটেজিক অবজেক্টিভটাকে অ্যাচিভ করার জন্য বলা হচ্ছে। এখন সিচুয়েশন যদি বাই এনি চান্স, আমি যে ইনস্টেবিলিটির কথা বলছি, আমি স্টিল আই ডোন্ট থিঙ্ক দ্যাটস পসিবল। আমার কাছে এখনও মনে হয় না যে 4-5 মাস সময়ের মধ্যে এইরকম বিশাল কোনো ঝামেলা বা এরকম কোনো কিছু তৈরি করা সম্ভব। আমার কাছে মনে হচ্ছে যে উনি তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য হচ্ছে গিয়ে এইটা করছেন, বাট এইটার স্ট্র্যাটেজিক মানে উদ্দেশ্যটা হচ্ছে আমার কাছে এইটা মনে হয় পরিষ্কার। তো আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল এবং তাদের সবাই তো আর দেশের বাইরে পালিয়ে যেতে পারেনি, একটা বড় অংশ দেশে রয়ে গেছেন, যেটা একটা ফোর্স, এবং একটা ফোর্সকে আপনি বহুদিন ধরে যখন আটকে রাখবেন, তারা বের হতে পারবে না, তখন সেইখানে একটা বড় রকম শক্তি তৈরি হবার সম্ভাবনা থাকে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা আছে, যে বাস্তবতায় প্রধান 3টা রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং এনসিপি, তারা সবাই এই একটা জায়গাতে একমত আছে, আওয়ামী লীগকে আমরা প্রবেশ করতে দিব না, আর অন্যদিকে আওয়ামী লীগের একটা ফোর্স দেশে রয়ে গেছে এখনো পর্যন্ত, এই বিপরীতমুখী যে দুইটা বাস্তবতায়, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য কতটা ভালনারেবল হতে পারে ইন ফিউচার? কারণ জামাতকেও চেষ্টা করা হয়েছিল, পারা যায়নি কিন্তু। দেখুন, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করা
জি। এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটাকে আমি সমর্থন করি না, এটা কাজ করে না, ইট ডাজন্ট ওয়ার্ক। আপনি একটা পলিটিক্যাল পার্টিকে, এবং তার সবচেয়ে বড় কথা যে একটা পলিটিক্যাল পার্টি যদি হচ্ছে গিয়ে তার একটা সাপোর্টার গ্রুপ থাকে, তার যদি একটা সিগনিফিক্যান্ট কনজিউমার থাকে যারা এই পলিটিক্যাল পার্টি যা বলতে চাচ্ছে সেটা তারা কিনতে আগ্রহী, এরকম একটা সিচুয়েশনে সেই পলিটিক্যাল পার্টিকে আপনি এত সহজে ব্যান করতে পারবেন না, ইটস নট পসিবল। এবং এই ধরনের ব্যান যেটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যেটা করা হয় সেটা অতীতে কখনো হচ্ছে গিয়ে খুব বেশি কাজ করেছে বলে আমরা দেখিনি। আপনি পছন্দ করুন বা নাই করুন, আওয়ামী লীগের একটা সিগনিফিক্যান্ট পোর্শন ভোট আছে। এখন এই ভোটটা কত পার্সেন্ট এটা আমরা জানি না। আমরা নির্বাচনের আগে বিভিন্ন জরিপে যেটা দেখেছি সেটা 17-18% মতো হতে পারে। আমার একটা রাফ এস্টিমেট যেটা আছে যে আমি যদি 2008-এর নির্বাচনের যেই মানে ভোটের অংশ দেখি, যদি আপনার সেটা পছন্দ না হয়, আপনি 2001-এরটাও যদি দেখেন, 2001-এ 75%, এইবার এসেছে 59%। এখন আওয়ামী লীগের কিছু ভোটার তো হচ্ছে গিয়ে ভোট দিতে গেছে রাফলি, তারপরেও যদি আমি ধরে নিই 75 - 59, 16% ভোটার 2001-এর তুলনায় ভোট দিতে আসেনি। দের ইজ আ পসিবিলিটি যে এই ভোটগুলো হয়তো কোনো একটা নির্দিষ্ট দলের হতে পারে। এগেইন আমাদের হাতে কোনো ডাটা এখন পর্যন্ত নেই, বাট আমি এটা একটা হাইপোথিসিস আমরা এটা একটা হাইপোথিসিসের মতো। বাট ইলেকশনের আগে যে কিছু জরিপ আছে সেখানে দেখা গিয়েছিল যে আওয়ামী লীগের তখনও বেশ কিছু মানুষ ভোট মানে তাদের মতামত প্রকাশ করেনি, তারপরে 17-18%-এর মতো একটা পার্সেন্টেজ ছিল। এসেনশিয়ালি এই রকম ভোটার বেস যখন আপনার থাকবে, আপনি ব্যান করে এই পার্টিকে আপনি হচ্ছে গিয়ে বন্ধ করতে পারবেন না। আপনার কি করতে হয়, আপনি একটা পার্টিকে কিভাবে ডিল করেন এই জায়গায়, আপনাকে পার্টিটাকে ইররিলেভেন্ট করে দিতে হয়। আপনি যদি দেখেন মুসলিম লীগকে কিন্তু নিষিদ্ধ করতে হয়নি। যেই মুসলিম লীগ 47-এ সিগনিফিকেন্ট ছিল, যেটা নিয়ে তো খুব বিখ্যাত একটা লেখা আছে, আমার নামটা মোমেন্টে মনে পড়ছে না, বাট এনিওয়ে সেই মুসলিম লীগের ইররিলেভেন্ট হতে 10 বছরও সময় লাগেনি। ইনফ্যাক্ট যুক্তফ্রন্টের ইলেকশনের নির্বাচনের পরে 54 নির্বাচনের পরেই ইট কেম ভেরি ক্লোজ টু ইররিলেভেন্স। এখন ইররিলেভেন্সটা কখন হয়, যখন আপনি যেই ইস্যু বা যেই বিষয় নিয়ে হচ্ছে গিয়ে পলিটিক্স করছেন সেই প্লেসটা কেউ দখল করে নিচ্ছে। এখন আওয়ামী লীগ 71 তার একটা বিশাল জায়গা, এবং একই সাথে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের প্রতি আমরা, যদিও আমি মনে করি যে আওয়ামী লীগকে আসলে সেকুলার বা লিবারেল পলিটিক্যাল পার্টি বলা যায় না, তারপরে একটা সেকুলার লিবারেলদের একটা বড় অংশের সিম্প্যাথি আওয়ামী লীগের আছে। এখন এই জায়গাটুক যতদিন পর্যন্ত খালি থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের টিকে থাকার এবং ফেরত আসার পসিবিলিটি থাকবে। জামাত ইসলামী যতবার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আক্রমণ করবে, আওয়ামী লীগের টিকে থাকার পসিবিলিটি থাকবে। অন্য যে কোনো রাজনৈতিক দল যতবার 71-এর অর্জন নিয়ে প্রশ্ন তুলবে, ততবার আওয়ামী লীগের রিলেভেন্স থাকার হচ্ছে গিয়ে পসিবিলিটি থাকবে। যতবার এই দেশে হচ্ছে ইনক্লুসিভিটি, রাইটস, রিলিজিয়াস মাইনরিটি রাইটস, এথনিক মাইনরিটি রাইটস, এগুলো নিয়ে আপত্তি উঠবে, যতবার হচ্ছে গিয়ে আমরা এই ধরনের কার্যক্রম দেখব, ততবার আওয়ামী লীগের রিলেভেন্ট হওয়ার জায়গা থাকবে। বাট এথনিক মাইনরিটি রাইটস বা সংখ্যালঘুদের যে কথা বলছেন, এটা তো আওয়ামী লীগের সময় প্রচুর লঙ্ঘিত হয়েছে, কিন্তু ওই যেটা আমি বললাম যে পারসেপশন যেটা, যে কারণে বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেও বিএনপি ওই জায়গাটা যেতে পারবে না বলছেন। বাট সম্ভব, বিএনপির পক্ষে সম্ভব, যে সম্ভব না। কিন্তু বিএনপির বিপদ যেটা হচ্ছে যে বিএনপি তো শুধুমাত্র এই ধরুন এই লিনিং লোকের ভোটে তো বিএনপি ক্ষমতা আসে না, বিএনপি তো রাইট উইং এর ভোটও আছে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, এমন কোনো পলিটিক্যাল পার্টি বা ফোর্সের যদি ইমার্জ হয় যারা এই ভ্যাকুয়াম জায়গাটাকে দখল করে নিতে পারে, যারা 71-কে ওন করবে, যারা ইন্ডিভিজুয়াল রাইটস বা এই যে রাইটস যেগুলো বলছি, ইনক্লুসিভিটির যে জায়গাটা বলছি, সেইটাকে হচ্ছে গিয়ে তারা ধারণ করবে, তারা হচ্ছে এই লিবারেল ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কটার ব্যাপারে কমিটমেন্ট দেখাতে পারবে, এবং সেই কমিটমেন্ট দেখানোর মাধ্যমে আওয়ামী লীগ থেকে যেই লিবারেল অংশটা ডিফেক্ট করেছে তাদেরকে যারা নিয়ে আসতে পারবে, এই ঘটনাটা যদি ঘটে শুধুমাত্র তখনই আওয়ামী লীগের ইররিলেভেন্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। কিন্তু যতদিন পর্যন্ত সেইটা না হবে ততদিন পর্যন্ত হচ্ছে গিয়ে এইটা একটা থাকবে। এবং আপনি যে কথাটা বলছিলেন যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দ্যাট রাইট নাও আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি, জামাত, এনসিপির একটা মতৈক্য আছে, কিন্তু আমরা হিস্ট্রিতে দেখেন এইসব মতৈক্য বা ক্যালকুলেশন এটা কি সারা জীবন টিকে থাকে? 2001 সালে কি আপনি চিন্তা করতে পেরেছিলেন যে 4 দলীয় যে ঐক্যজোট ক্ষমতায় আসছে, 25 বছরের মাথায় সে 4 দলীয় ঐক্যজোটের 2টা প্রধান মিত্র হবে হচ্ছে গিয়ে সবচাইতে প্রধান শত্রু? এটাকে আমরা 2001-এ চিন্তা করতে পেরেছিলাম? আমরা কি আদৌ এই ধরনের কোনো সিচুয়েশন আমরা চিন্তা করতে পেরেছিলাম কিনা? 2006-এও এসে
আপনি কি চিন্তা করতে পেরেছিলেন যে 2014-15-তে এসে হেফাজতের কোনো একটা মিটিংয়ে শেখ হাসিনাকে কওমি জননী ঘোষণা করা হবে? এটা কি আপনি চিন্তা করতে পেরেছিলেন 2001-2-এর দিকে বা 96 সালে, আরও 96 থেকে 2001-এর যে আওয়ামী লীগ সরকার, সেটা কি আপনি চিন্তা করতে পেরেছিলেন? পলিটিক্স অলওয়েজ মেক স্ট্রেঞ্জ বেড ফেলোস, আমরা যে কথাটা বলি। জামাত যদি দেখে আওয়ামী লীগের ফেরত আসলে বিএনপির ভোট কমে যাবে, বা বিএনপির যে ভোটগুলো, যেমন এইবারের নির্বাচনে তো আওয়ামী লীগের বেশ কিছু ভোট বিএনপিতে গেছে, সো যদি এই ভোটটাকে জামাতেও গেছে, অবশ্য জামাতেও গেছে, কিন্তু এসেনশিয়ালি আপনি যদি দেখেন হিসাব অনুযায়ী, স্পেসিফিক্যালি আপনি যদি সুনামগঞ্জের দিকে দেখেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি খুলনাতে দেখেন, একটা বড় অংশের ভোট হচ্ছে গিয়ে আপনার আওয়ামী লীগের ভোট এইদিকে গেছে। এখন জামাতের যদি মনে হয় যে আমি যদি বিএনপির ভোটকে ভাগ করতে পারি, আওয়ামী লীগের ভোটগুলো যদি হচ্ছে বিএনপিতে যাওয়া প্রিভেন্ট করতে পারি, তাহলে আমার ক্ষমতায় যাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। যেটা তারা এবার 31% পেয়েছে, সেটাকে যদি আমি 37-38% নিয়ে যেতে পারি, বিএনপির যদি হচ্ছে গিয়ে সেই দিকে ভোট কমে, আওয়ামী লীগের ভোট বা এই ভোটগুলো যদি অন্যদিকে যায়, তাহলে জামাত ক্যান বি ইন্টারেস্টেড ইন ব্রিং ব্যাক আওয়ামী লীগ। আমি যেটা বললাম যে স্ট্র্যাটেজিক্যালি। আবার যদি বিএনপি মনে করে যে আমার আসলে আমার সাথে আওয়ামী লীগকে লাগবে, কারণ আওয়ামী লীগের ভোটগুলো আমার লাগবে, সো আমরা যদি একটা অ্যালায়েন্স গঠন করি তাহলে এইভাবে হবে। সো আ লট অফ থিংস ক্যান হ্যাপেন ইন পলিটিক্স। যেটা বললাম যে আপনি 2001-এ এসে কিন্তু আমরা 2026-এর এই জিনিসটা আমরা চিন্তা করতে পারি। আমি হিস্ট্রিক্যালি যদি দেখি, মানে আওয়ামী লীগ থাকলেই তো জামাতের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সুযোগ থাকে সবচেয়ে বেশি। আবার অন্যদিকে বিএনপির ক্ষেত্রে যদি দেখি, তারাই সবচেয়ে বেশি ভিক্টিমাইজড হয়েছে আওয়ামী লীগের সময়। তো এই দুই বাস্তবতায় কি আদৌ মানে ওই রাজনীতির শেষ কথা বলে কিছু নেই, এটি খাটে কিনা? দেখুন, সিচুয়েশন তো চেঞ্জ হয়, মানে যে কনটেক্সটে আওয়ামী লীগ যেটা 2014, আমি স্পেসিফিক্যালি 8 থেকে যদি আমরা বলি, কিন্তু আপনি 2014-15 ইলেকশন যেটা হলো, সেটার পরবর্তীতে যদি দেখেন যে আওয়ামী লীগ অপোজিশন যে ফোর্সটাকে যেভাবে ব্রুটালি একদম হচ্ছে গিয়ে অ্যাবলিশ করার যেটা চেষ্টা করেছে, এই পলিটিক্যাল রিয়েলিটি ইজ সামথিং যেটা আমরা অত ভালোভাবে হচ্ছে গিয়ে আমরা 91 পরবর্তী সময়ে দেখিনি। সো ওই জায়গাটায় হচ্ছে গিয়ে জামাতের প্রতি তার অ্যাটিটিউড হচ্ছে একরকম। বিএনপিকেও তো হচ্ছে গিয়ে সে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হচ্ছে গিয়ে মানে চেষ্টা তো একদম খুব সেটা মানে খুব যথাযথভাবে করেছে। বাট I know that based on some of the studies that we have done, in some certain areas আওয়ামী লীগ থেকে বলা হয়েছে বিএনপির ক্যান্ডিডেটকে ভোট দিতে 2026-এ। সো আপনি কি এগেইন 2014, 15, 16, 17-তে যেই ছাত্রদল, যেই বিএনপির নেতাকর্মীকে আওয়ামী লীগ একদম ধ্বংস করে দিতে চেয়েছে, 2026-এ এসে স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক ভোটিংয়ের জায়গাটা এটা তো হচ্ছে গিয়ে আওয়ামী লীগ করেছে। বা আপনি যেটা বললেন যে জামাতের জায়গাগুলোতেও হচ্ছে গিয়ে ভোট ইস্যু হয়েছে, তো এই স্ট্র্যাটেজিক ভোটিং তো বা স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং তো হচ্ছে গিয়ে পলিটিক্সে হয়। সো সিচুয়েশন যদি চেঞ্জ হয়, যেটা আমি বললাম যে এই এগ্রিমেন্ট যদি থাকে তাহলে এক জিনিস, কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার নিজের ইন্টারেস্ট অনুযায়ী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চিন্তা করবে। আমি জানি না সেটা 2031-এ হবে কিনা, সেটা 2031-এ হতে পারে, সেটা 2036-এ হতে পারে, সেটা 2040-এ হতে পারে। অ্যাজ লং অ্যাজ, যেটা আমি বললাম যে আপনার পলিটিক্যাল স্পেকট্রামের এই জায়গাটা কেউ ভ্যাকুয়ামটা কেউ দখল করতে না পারছে, ততদিন পর্যন্ত এই ক্যালকুলেশনের জায়গাগুলো বহাল থাকার খুব ভালো পসিবিলিটি। এই ভ্যাকুয়ামটি কি কখনো এনসিপির দখল করবার সম্ভাবনা ছিল? এনসিপির ছিল, এনসিপি নিজের হাতে সেটাকে নষ্ট করেছে। এনসিপি যেই প্রমিসটা নিয়ে ইনিশিয়ালি শুরু করেছিল, আপনি যদি দেখেন যে এনসিপি তাকে জাতীয় নাগরিক পার্টিতে ছিল, আপনি জাতীয় নাগরিক পার্টিতে থাকা অবস্থায় তারা তখন তো কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের সংবিধান সংক্রান্ত যেই হচ্ছে গিয়ে যেই প্রস্তাবগুলো তারা দিয়েছে, সেটা যদি দেখেন, দ্যাটস আ ভেরি লিবারেল ফ্রেমওয়ার্ক। আপনি যদি এসেনশিয়ালি এনসিপির পজিশনগুলো দেখেন, জাতিসত্তার কোয়েশ্চেনে এনসিপি ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এনসিপির মধ্যে এমন অনেকেই আছেন তারা বেসিক্যালি মনে করেন যে রাষ্ট্রের হচ্ছে গিয়ে নিজস্ব ধর্ম থাকার বিষয়টা নিয়ে প্রশ্ন করা উচিত। একটা মানে কঠিন লিবারেল একটা আইডিয়া ছিল, এবং এই ডিসকোর্সটা ওয়াজ ভেরি হেলদি উইদিন এনসিপি। এটা যে তারা সবাই মিলে গ্রহণ করেছেন তা না, বাট এই ডিসকোর্সটা হচ্ছে গিয়ে এনসিপির মধ্যে ছিল। আনফর্চুনেটলি দুইটা ঘটনা ঘটেছে। এক, ফর সাম রিজন তারা যে কোনো একটা পলিটিক্যাল পার্টি গঠনের জন্য মানুষের কাছে যাওয়া, আপনি বিএনপির গঠন দেখেন, আওয়ামী লীগের গঠন দেখেন, সো এই যে আওয়ামী লীগ
বড় পলিটিক্যাল পার্টি হতে পেরেছে, এটার পেছনে তো বঙ্গবন্ধুর একটা সিগনিফিকেন্ট রোল ছিল, মানুষের কাছে যাওয়া, দলের হয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া। জিয়াউর রহমানের যে রোল বিএনপিকে এস্টাবলিশ করার জন্য একদম বাংলাদেশের আনাচে কানাচে হচ্ছে গিয়ে যাওয়া, আপনি এনসিপিকে সেই রোলটা প্লে করতে দেখেছেন কিনা? এনসিপিতে অনেক নেতা আছে তারা সেটা করেননি। একদিকে সেটা তারা করেননি, মানুষকে বোঝাননি যে তারা আসলে কি চান, আর দুই হচ্ছে এই যে তাদের জামাতের দিকে চলে যাওয়াটা, যেটার ফলে পার্টির লিবারেল অংশের বড় একটা অংশ এবং আইডেন্টিটি ক্রাইসিস এবং লিবারেল অংশের বড় একটা অংশ পার্টি থেকে চলে আসলেন। এবং আপনি দেখছেন যে পার্টি থেকে চলে আসলে 3 ভাগে ভাগ হয়ে গেলেন, অল্টারনেটিভস, এনপিএ, পিআরআই, 3টা আলাদা প্ল্যাটফর্মে চলে আসে। এটা তো এনসিপিকে সিগনিফিকেন্টলি উইকেন্ড করেছে। আমরা প্রফেসর শাহান আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম। আপনি রিসেন্ট একটা ইন্টারভিউ দিয়েছেন প্রথম আলোতে, সেখানে আপনি বলছেন যে এখন বিপদটা হচ্ছে আমরা এখন এমন এক সময়ে পৌঁছে গিয়েছি যেখানে রাজনৈতিক ট্রাইবালিজম বা গোত্রতন্ত্র বলা যায়, এবং সেই গোত্রতন্ত্র আপনি বলছেন যে একটা রাইট উইংয়ের উত্থান হয়েছে, এবং অন্তর্বর্তী সরকার 18 মাস এবং বর্তমান সরকারের 5 মাসে আমরা এই রাজনৈতিক ট্রাইবালিজমের বিস্তার দেখেছি। বাট এমন বিস্তার বা এমন গোত্রতন্ত্রকে আমরা আওয়ামী লীগের সময় দেখিনি যেখানে রাইট উইংকে অপ্রেস করে রাখা হয়েছে? অ্যাবসলিউটলি, আমি এটা তো অস্বীকার করি। মানে আচ্ছা। যেটা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে আপনার এই যে আজ ভার্সাস দেম যে একটা আইডিয়া, এবং আপনি যদি মনে থাকে যে আওয়ামী লীগের ক্ষেত্রে সময় তো একটা বড় কথা ছিল না যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আর বিকল্প নাই কেন? একটা তো হচ্ছে উনি উন্নয়ন করছেন এরকম একটা বক্তব্য প্রচলিত করা, আরেকটা হচ্ছে উনি চলে গেলে যারা আসবে তারা তো আরও খারাপ। এই যে আইডিয়াটা যে আমি হারতে চাই না কারণ হচ্ছে আমি হারলে ও জিতে যাবে, এইটা হচ্ছে কি একটা ভয়াবহ আইডিয়া। এবং এইটা যখন হয় আপনি হচ্ছে কি আরেকটা গ্রুপকে চিন্তা করছেন ক্ষতিকর হিসেবে, সেটা যে ছিল না তা না। এবং অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট এই জিনিসটার সূত্রপাত তখন হয়েছে। কিন্তু আমরা আগস্ট যেটা হয়েছে, জুলাইতে পরে তো আপনি সিরিয়াসলি আশা করেছিলাম যে এইটার একটা চেঞ্জ হবে। আমরা যখন ইনক্লুসিভিটির কথা শুনেছি, আমরা যখন হচ্ছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা শুনেছি, দেয়ার ওয়াজ অ্যান এক্সপেকটেশন যে এই আজ ভার্সেস দেমের যে ডাইমেনশন এবং যে ট্যাগিং এর পলিটিক্সটা, রাইট, সেটা থেকে ট্যাগিং ইজ পার্ট অফ দ্যাট আজ ভার্সেস দেম, সেটা থেকে আমরা সরে আসব। যেটা হয়েছে আমরা সেটা দেখিনি, বরং এখন যেটা হয়েছে যে যেই গোষ্ঠীটা তখন হচ্ছে গিয়ে উইকেন্ড ছিল তারা এখন হচ্ছে গিয়ে সেই ট্যাগিং বা এই জিনিসটা হচ্ছে গিয়ে শুরু করেছে। আর গতকালকে আপনি খেয়াল করেছেন কিনা কি ধর লিগ ম্যারাথন বলে একটা প্রোগ্রাম, হাউ রিডিকুলাস ইজ দ্যাট? মানে আপনি হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগকে হচ্ছে গিয়ে দায়ী করেছেন এই কাজগুলো করবার জন্য, এখন আপনি প্রতীকী একটা জিনিস করছেন হচ্ছে গিয়ে সেম টাইপের একটা জিনিসকে আপনি ফ্যাসিলিটেট করবার জন্য। আচ্ছা প্রফেসর শাহান, এই যে আপনার বিশ্ববিদ্যালয়ের ডাকসু যে গঠন হলো, যারা বলেছিল যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করব না, এবং ডাকসুর যিনি ভিপি আছেন তাকে দেখলাম জামাতে জয়েন করলেন, শুনছি তিনি ইলেকশনও নাকি করবেন, মেয়র ইলেকশন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, ওনারা যখন এই কথা বলেছিলেন সেটা তো আমি ব্যক্তিগতভাবে সেটাকে বিশ্বাস করার কোনো কারণ দেখি। আচ্ছা, কারণ ওনারা কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো বিশ্বাস করেছে। এইটা মানে বেসিক্যালি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশ্বাস করেছেন, তাদের যে বিশ্বাস, তাদের যে এইটা, সেটাকে আমি সম্মান করি। তাদের সেটা বিশ্বাস করার অধিকার আছে, আমি সেই অধিকার হস্তক্ষেপ করতে পারি না। আমি আশা করি যে তারা দেখেছেন যে কি হয়েছে না হয়েছে, অ্যান্ড হোপফুলি দে উইল থিঙ্ক দ্যাট হচ্ছে গিয়ে ভবিষ্যতে হচ্ছে তারা কি চান বা হচ্ছে গিয়ে কীভাবে চান। কারণ আপনি এখনকার কথা বলছেন, মানে আপনার যদি মনে থাকে যে ফেব্রুয়ারি নির্বাচনের সময়ও তো আমরা ডাকসু নির্বাচিত প্রতিনিধিদেরকে বিভিন্ন জায়গায় দেখেছি হচ্ছে কি একটা দলের হয়ে প্রচারণা চালাতে। তো সেইটা তো লেজুর ভিত্তিক যে ব্যাপারটা, সেইটারই তো হচ্ছে গিয়ে রিফ্লেকশন, সেটার বাইরে তো আর না। বলছিলাম যে আলোচনার প্রায় শেষে চলে এসেছে, মানে একটা বিষয় নিয়ে আমার খুব আগ্রহ হয়, এই যে শেখ হাসিনা, আমি তো বলি না যে তিনি পালিয়ে গেছেন, এটা একটা আমি বলি যে সেটেল নেগোসিয়েশন ছিল, কারণ হেলিকপ্টারে করে গেলেন, ওখানে রিসিভ করলো, তিনি ভারতে আশ্রয় নিলেন, এবং বাংলাদেশের ওই দলটার আরও যারা সিনিয়র নেতাকর্মী রয়েছেন তারাও সেখানে যে আশ্রয় নিলেন। সম্প্রতি আমরা দেখলাম জিয়াউর রহমান হত্যার দেওয়া অভিযুক্ত মোজাফফর, তিনিও ভারতে দীর্ঘদিন সময় আশ্রয় ছিলেন। এই যে বাংলাদেশ থেকে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে ভারত আশ্রয় দিতে এত প্রণোদিত হয় কেন? দেখুন, এইটা তো জিওপলিটিক্যাল হিসেবের কোয়েশ্চেন। ডেফিনেটলি জিওপলিটিক্যালি প্রত্যেকটা রাষ্ট্র তার যে ইন্টারেস্ট বা তার যেই ব্যাপারটা হচ্ছে গিয়ে তার ইন্টারেস্টটাকে সার্ভ করছে, সেই জিনিসপত্রগুলো করতে আগ্রহী হয়। এটা যে খুব মানে নতুন ঘটনা তা না, এটা আমরা অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে না? মানে এইটা তো হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা গোপন থাকে ততক্ষণ পর্যন্ত তো আর হচ্ছে নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। বাট অফকোর্স এই জিনিসপত্রগুলো গোপন থাকে না। এখন
যদি হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র এরকম কোনো একটা ডিসিশন নেয় যে আমি এখানকার, এবং এইটা এগেইন মানুষের এজেন্সির কোয়েশ্চেন, যে আমি এখানকার মানুষ কি মনে করছে ইট ডাজেন্ট ম্যাটার, যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের সাথে হচ্ছে আমি একটা ভালো সম্পর্ক বা আমার ইন্টারেস্টকে রক্ষা করে এইরকম একটা সম্পর্ক আমি মেনটেন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আই এম হ্যাপি অ্যান্ড দে ডোন্ট নেসেসারিলি কনসিডার অ্যাবাউট হোয়াট পিপল অফ দিস কান্ট্রি থিঙ্ক। এই ঘটনাটাই তো হচ্ছে গিয়ে ঘটেছে, এবং আই থিঙ্ক দ্যাট ওনার ধরা পড়াটা আই থিঙ্ক ইট উইল হেল্প আস ইফ উই ক্যান গেট অ্যান অপরচুনিটি দ্যাট হোপফুলি অনেক অজানা জিনিসপত্র এক্স্যাক্টলি ওই সময় কি ঘটেছিল একটা রহস্যময় অধ্যায় থেকে গেছে। রাইট, ওই রহস্যময় অধ্যায়। এবং প্লাস আপনি যে কথাটা বললেন, যেটা যে শুধুমাত্র ওনার পালিয়ে যাওয়া তা তো না, উনি ব্যাংককে ছিলেন, উনি ইন্ডিয়াতে ছিলেন, উনি বাংলাদেশে ছিলেন। এই যে দীর্ঘ সময় আসলে হচ্ছে গিয়ে উনাকে কে সহায়তা করেছে, কি উদ্দেশ্যে সহায়তা করেছে, কিভাবে সহায়তা করেছে, এই ডিটেলসগুলো আমরা যত বেশি জানবো তত বেশি হচ্ছে গিয়ে শুধু অজানা অধ্যায়টা না, আপনি যে কথাটা বললেন যে এইখানে অন্য দেশগুলোর কি সম্পর্ক, তারা তাদের ইন্টারেস্টটাকে সার্ভ করার জন্য কিভাবে এই ভূখণ্ড বা এই ভূখণ্ডের মানুষ, সরকার সব কিছুকে ব্যবহার করেছে, সেটার বিষয়ে আমরা হচ্ছে গিয়ে ফার্দার ক্লারিফিকেশন পাবো। আমরা কি গতকালে আমরা একটা রিপোর্ট করলাম, সেখানে দেখা গিয়েছে যে মোজাফফর সাহেবের সাথে আগে যিনি ডিজিএফআই চিফ ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, তার দীর্ঘ সময় আওয়ামী লীগের সময়টাতে দীর্ঘ সময় ওপেন ফোনে কল হয়েছে এবং তার পরবর্তীতেও তার সাথে তার একটা যোগাযোগ ছিল। আমরা কি এমন ধরে নিতে পারি যে তার ওয়্যারঅ্যাবাউট সম্পর্কে আওয়ামী লীগ জেনে থাকতে পারে? দেয়ার ইজ অফকোর্স আ পসিবিলিটি। আমার মনে হয় যে আমরা আরও ডিটেলস ইস্যু করলে আমরা মানে জানতে পারবো, এটা একটা পসিবিলিটি বা সম্ভাবনা তো আছে যেটা বললেন যে সেটার ভিতরে। বাট এগেইন আমার মনে হয় যে এই পুরো জিনিসটাকে আমাদের ডিটেলস দেখতে হবে। এখন তো তিনি সামরিক হেফাজতে আছেন, এখন আপনার কি মনে হয় যে যদি তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্যগুলি পাওয়া যাবে সেটা কোনোদিন আমরা সাধারণ মানুষ হিসেবে জানতে পারবো? দ্যাট ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। আমি খুব হোপফুল যেন যারা যায়। আমি আসলে এত বেশি হোপফুল হতে পারি না আনফরচুনেটলি, কারণ যেটা হয় কি যে প্রত্যেকটা ঘটনার সাথে দেখা যায় হচ্ছে গিয়ে এমন অনেক ইনস্টিটিউশন, এমন অনেক ব্যক্তি অনেকেই জড়িত থাকেন যারা হয়তো সবসময় চান না যে হচ্ছে সত্যটা সামনে চলে আসুক, কারণ অনেক কিছুই তো হচ্ছে গিয়ে বের হতে পারে যেটা অনেকের জন্যই সমস্যামূলক হতে পারে। সো আমি আসলে এত বেশি হোপফুল হতে পারি না আর কি এই জিনিসপত্রগুলোকে মাথায় রেখে। প্রফেসর আসিফ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আরো কিছুক্ষণ আলোচনা চালাতে পারলে ভালো লাগতো, তবে আজকে আর সময় পাচ্ছি না। অনুমতি দিলে অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ আমাকে। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।